বেশি বাড়াবাড়ি করলে কি একসময় ইসরায়েলের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র? এমন প্রশ্ন এখন আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও ঘুরপাক খাচ্ছে। কারণ সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কের আড়ালে জমতে শুরু করেছে অস্বস্তি, সন্দেহ এবং মতবিরোধের নতুন এক অধ্যায়। কয়েক মাস আগেও দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুই দেশের নেতারা একে অপরকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, কিন্তু যুদ্ধ থামানোর প্রশ্নে এসে যেন সেই সমীকরণ বদলে যেতে শুরু করেছে। সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি প্রকাশ্য সংবাদ সম্মেলনে ইসরায়েলের কিছু মন্ত্রীর সমালোচনা করে এমন বার্তা দিয়েছেন যা কূটনৈতিক ভাষায় প্রায় সতর্ক বার্তার সমান। তার বক্তব্য ছিল পরিষ্কার, ইসরায়েল যেন ভুলে না যায় আজও তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র। ভ্যান্স শুধু সমালোচনাতেই থেমে থাকেননি, তিনি মনে করিয়ে দিয়েছেন যে গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ রক্ষায় ব্যবহৃত বিপুল পরিমাণ প্রতিরক্ষামূলক অস্ত্র এসেছে যুক্তরাষ্ট্রের ভান্ডার থেকে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে টিকে থাকার পেছনে ওয়াশিংটনের অবদান কতটা বড় সেটিও তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আর এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, যদি কোনো দেশ তার নিরাপত্তার জন্য অন্য দেশের উপর এতটা নির্ভরশীল হয়, তাহলে সেই দেশের সঙ্গেই সম্পর্ক খারাপ হলে কি ঘটতে পারে? যুক্তরাষ্ট্র কি কখনো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে? বাস্তবতা হলো এমন সম্ভাবনা বর্তমানে অত্যন্ত দূরের। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক শুধু সামরিক জোট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক দশকের কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক অংশীদারিত্ব। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দীর্ঘদিন ধরেই নিজেদের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখে এসেছে যুক্তরাষ্ট্র। তবে ইতিহাস এটাও বলে, যুক্তরাষ্ট্র যখন মনে করেছে কোনো মিত্র তার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তখন কঠোর চাপ প্রয়োগ করতে পিছপা হয়নি। কখনো অর্থনৈতিক সহায়তা কমিয়েছে, কখনো অস্ত্র সরবরাহ সীমিত করেছে, আবার কখনো কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্বেগ হচ্ছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা। যুক্তরাষ্ট্র মনে করছে দীর্ঘমেয়াদী সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা বলছেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে তারা অভিযান চালিয়ে যাবেন। এই অবস্থানই যুক্তরাষ্ট্রের অস্বস্তি বাড়াচ্ছে। কারণ হোয়াইট হাউস চাইছে উত্তেজনা কমুক, আর তেল আবিবের কিছু অংশ চাইছে চাপ অব্যাহত থাকুক। ফলে দুই মিত্রের লক্ষ্য এখন সবসময় এক নয়। যদিও সিনিয়র এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘ সংঘাতের পর অবশেষে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি। তবে যুদ্ধবিরতির চুক্তির যে মান রাখে না দখলদার ইসরায়েল, অতীতে গাজা ইস্যুতে তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। এদিকে ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্যে নেতানিয়াহুর নানা সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখিয়েছেন, এমনকি যুদ্ধবিরতি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন পদক্ষেপ থেকেও ইসরায়েলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তাই বড় প্রশ্নটি এখনো রয়ে গেছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই কখনো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলা চালাবে? বর্তমান বাস্তবতায় তার সম্ভাবনা খুবই কম, কিন্তু রাজনৈতিক চাপ, অস্ত্র সরবরাহে সীমাবদ্ধতা, অর্থনৈতিক শর্ত কিংবা আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, এসব যে বাড়তে পারে তার ইঙ্গিত ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াশিংটনের ধৈর্য কতদিন স্থায়ী হবে। কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে মিত্রতা তখনই শক্তিশালী থাকে যখন দুই পক্ষ একই লক্ষ্য অনুসরণ করে, কিন্তু লক্ষ্য ভিন্ন হয়ে গেলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বেও ফাটল ধরতে সময় লাগে না। ইরান কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপে সমঝোতায় গেছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য থাকলেও বাস্তবতা নাকি ঠিক উল্টো, এমনটাই দাবি করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তার বক্তব্য, এই চুক্তির জন্য মরিয়া ছিল না তেহরান, বরং সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে দেওয়া এক বার্তায় মুজতবা খামেনি বলেন, বিশ্বের অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দাবি করেন, এই পর্যায়ে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রশাসন।
মুস্তফা খামেনির ভাষায় ইরানি কর্মকর্তারা আলোচনায় আন্তরিক ছিলেন ঠিকই, কিন্তু চুক্তিটি বাস্তবে সম্পূর্ণ করতে সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এমনকি তিনি অভিযোগ করেন এই সমঝোতা নিশ্চিত করতে ওয়াশিংটন সব ধরনের কৌশল এবং সুযোগ কাজে লাগিয়েছে। কিন্তু কেন এমন দাবি করছে তেহরান? ইরান কি বোঝাতে চাইছে যে যুদ্ধে দীর্ঘচাপ, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা শেষ পর্যন্ত আমেরিকাকেই সমঝোতার পথে হাঁটতে বাধ্য করেছে? ইরানের সর্বোচ্চ নেতা অবশ্য এটাও জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে এই চুক্তি নিয়ে তার কিছু আপত্তি ছিল, নীতিগতভাবে তিনি ভিন্ন অবস্থানে ছিলেন। তবে ইরানের প্রেসিডেন্ট দেশের জনগণের অধিকার এবং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেওয়ায় তিনি শেষ পর্যন্ত এতে সম্মতি দিয়েছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে কঠোর বার্তাও দিয়েছেন। মুস্তফা খামেনি বলেছেন, চুক্তির বাইরে গিয়ে যদি যুক্তরাষ্ট্র অতিরিক্ত কোনো শর্ত বা দাবি চাপিয়ে দিতে চায় তাহলে ইরান তা কখনোই গ্রহণ করবে না। অর্থাৎ সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু অবিশ্বাস এখনও পুরোপুরি দূর হয়নি। আর এই চুক্তিকে ঘিরে রয়েছে আরেকটি চমকপ্রদ তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আলোচনায় উঠে এসেছে G7 সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে ভার্সাই প্রাসাদে আয়োজিত এক বিশেষ নৈশভোজে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কূটনীতির ইতিহাসে এমন পরিবেশে গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরের ঘটনা খুব একটা দেখা যায় না। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এই ঘটনাকে দীর্ঘমেয়াদী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে এই সমঝোতা হরমুজ প্রণালীকে আবারও স্বাভাবিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করার পথ তৈরি করতে পারে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চুক্তির শর্তগুলো নিয়ে, কারণ এই দলিলে এমন কিছু বিষয় রয়েছে যা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতাকে বলে দিতে পারে। চুক্তি অনুযায়ী লেবানন সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, অর্থাৎ সরাসরি সংঘাত কমানোর দিকে জোর দেওয়া হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল আগামী 30 দিনের মধ্যে ইরান উপকূলের নৌ অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের 30 দিনের মধ্যে ইরানের আশপাশের এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়েও নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। যদি এটি বাস্তবায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে ইরানও একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে। আগামী 7 দিনের জন্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তেহরান। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে এখানেই শেষ নয়। এই সমঝোতা স্মারককে চূড়ান্ত চুক্তি হিসেবে দেখা হচ্ছে না, বরং আগামী 7 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য এটি একটি ভিত্তি হিসেবে কাজ করবে। এই চুক্তি কি সত্যি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সূচনা করবে, নাকি কেবলমাত্র সংঘাতের মাঝখানে সাময়িক বিরতি, সেটাই এখন দেখার বিষয়। রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ হামলা করার পর এবার বেলারুশেও হামলার হুমকি দিল ইউক্রেন। যুদ্ধ কি এবার রাশিয়া ইউক্রেন সীমান্ত ছাড়িয়ে বেলারুশেও ছড়িয়ে পড়তে চলেছে? ইউক্রেনের এত সাহসের উৎস আসলে কি? যুদ্ধের উত্তাপ কি ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে? রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর সম্প্রতি দেশটির রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ও ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বেলারুশেও হামলার হুমকি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে ইউক্রেন কেন বেলারুশকে টার্গেট করল? রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত বেলারুশ হল রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ। দেশটিতে সামরিক উপস্থিতি সহ কৌশলগত পারমাণবিক অস্ত্রও মোতায়েন করা আছে রাশিয়ার। এমনকি ইউক্রেনের চাপ তৈরিতে বেলারুশকেও ব্যবহারের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়ার কৌশলগত মিত্র দেশটিকে তাই এই হুমকি দিল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে থাকা একটি টাওয়ারের উপর যোগাযোগ সংক্রান্ত কিছু যন্ত্র বসানো হয়েছে। এসব সামরিক সরঞ্জাম 1 সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া না হলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। জেলেনস্কি আরও বলেন, বেলারুশের প্রেসিডেন্টকে এগুলো সরিয়ে নিতে হবে। এজন্য 1 সপ্তাহ যথেষ্ট সময়। আর বেলারুশের প্রেসিডেন্ট যদি তা না করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে বেলারুশকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন
ইউক্রেনের প্রেসিডেন্ট। এর আগে তিনি ইউক্রেন বেলারুশ সীমান্তে রাশিয়ার নতুন ড্রোন ইউনিট মোতায়েনের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছিলেন। অন্যদিকে মিনস্ক ও মস্কো অভিযোগ করেছে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উস্কে দিয়ে বেলারুশকে সংঘাতে টেনে আনার চেষ্টা করছে। এ ব্যাপারে ইউক্রেনকেও সতর্ক করে দেয় রাশিয়া। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ 2022 সাল থেকেই ইউক্রেন রাশিয়া যুদ্ধে সরাসরি জড়ানো থেকে দূরে থেকেছে। এমনকি মস্কো ও কিয়েভকে সংলাপে অংশগ্রহণে আহ্বান এবং একটি কূটনৈতিক সমাধানে অবদান রাখার জন্যও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল বেলারুশ। তবে জেলেনস্কির সাম্প্রতিক হুমকিকে কেন্দ্র করে এবার বেলারুশেরও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে ইউক্রেনকে ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের সমর্থনের জন্য ইউরোপ ও ন্যাটোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাশিয়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফলে যে কোনো মুহূর্তেই পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এমনকি রাশিয়া ইউক্রেন এবং বেলারুশের সীমানা ছাড়িয়ে যুদ্ধের উত্তাপ ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তারা। অত্যন্ত জনপ্রিয় একটা বাংলা প্রবাদ আছে, ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ তো দেখনি। প্রবাদটি যেন ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে বেশ মানানসই। ইরানকে ঘুঘু ভেবে দেশটিতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটির পাতা ফাঁদে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ে আগ্রাসী দেশটি। শেষ পর্যন্ত হুম্বিতম্বি করে কোনোরকম একটা চুক্তি করে তল্পিতল্পা গুটিয়ে ইরান থেকে পালাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তবে গল্পটা এখানে শেষ নয়। চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। চুক্তি সফল হলে ইরান আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে উঠবে, আর এতেই রাতের ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্রও যে খুব স্বস্তিতে নেই সেটাও খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। কিন্তু তেতো হলেও চুক্তিকে মেনে নেওয়া ছাড়াও কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের, আর এখানেই বাজিমাত ইরানের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে তুলে ধরা হয়েছে চুক্তি সফল হলে তা কিভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলবে। বিশ্লেষণে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করেছেন, যার মাধ্যমে দীর্ঘ ৩ মাসের সংঘাতের অবসান ঘটেছে। বিশ্লেষকেরা এই চুক্তিকে ইরানের জন্য শতাব্দীর সেরা চুক্তি বলে আখ্যায়িত করেছে। এর মাধ্যমে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করার একটি সুযোগ তৈরি হবে। যুদ্ধের অবসান, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানি ও পুনর্গঠন তহবিল পাওয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক ব্যবস্থার স্বীকৃতি পাচ্ছে। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কিংবা সামরিক সক্ষমতাকে ধ্বংসের যে উদ্দেশ্য নিয়ে দেশটিতে আগ্রাসন শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তা ব্যর্থ হয়েছে। ইরান এমন সব বিষয়ে রেডলাইন ঘোষণা করে দিয়েছে যা মেনে নিয়েই দেশটির সাথে চুক্তিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ফলে চুক্তির পর নিজের বিদ্যমান সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে পারবে ইরান, যা দেশটিকে পূর্বের তুলনায় করে তুলবে আরও শক্তিশালী। তবে যে চুক্তিকে ইরানের জন্য শতাব্দীর সেরা চুক্তি বলা হচ্ছে, সেই একই চুক্তিকে দখলদার রাষ্ট্র ইসরায়েলের জন্য বলা হচ্ছে শতাব্দীর সেরা অভিশাপ। যে চুক্তি ইরানকে করে তুলবে আরও শক্তিশালী, তা ক্রমশই ইসরায়েলকে করে তুলছে আরও শঙ্কিত। ইসরায়েলি বিশ্লেষক ড্যানিস সিট্রিনোভিচ একে কৌশলগত মহা বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েল সবসময় নিজেকে মধ্যপ্রাচ্যের একমাত্র পরাশক্তিধর দেশ হিসেবে মনে করে, আর এ কারণে যে দেশকেই তারা হুমকি মনে করে সে দেশকে সামরিক কিংবা অন্য যে কোনো উপায়ে পরাস্ত করতে চায়। আর এক্ষেত্রে ইরান ছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্রকে কৌশলে বাগে এনে ইরানের বিরুদ্ধে যৌথ আগ্রাসন শুরু করেছিল জায়নবাদী দেশটি। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। ইরানের দায়দাবি মেনে নিয়েই যুদ্ধ শেষ করতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, আর এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না ইহুদিবাদী দেশ ইসরায়েল। তাই লেবাননে আগ্রাসন চালিয়ে চুক্তি পণ্ড করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্র এবার আর ইসরায়েলের পাতা ফাঁদে পা বাড়াচ্ছে না। JBS হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি ইলেকট্রনিক্যালি চুক্তিতে সই করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আর চুক্তি চূড়ান্ত করতে
খুব শীঘ্রই সুইজারল্যান্ডে মিলিত হচ্ছে ইরান ও মার্কিন প্রতিনিধি দল। এই চুক্তিকেই ঐতিহাসিক চুক্তি আখ্যা দিচ্ছেন বিশ্লেষকেরা, যার মাধ্যমে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। আবারও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দিকে ছুটে যাবে ইরানের শক্তিশালী মিসাইল। চুক্তির পরও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে হুঁশিয়ারি দিল ইরান। হঠাৎ করে যুক্তরাষ্ট্রকে কেন আবারও হুঁশিয়ারি দিল দেশটি? তবে কি ব্যর্থ হতে পারে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি? চুক্তির পরও যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। চুক্তির প্রতিশ্রুতিগুলো ঠিকভাবে রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজেজি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইব্রাহিম আজেজি লেখেন, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের প্রথম ধারার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। চুক্তির প্রথম ধারা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার অভিযোগ তুলে ওয়াশিংটনকে তিনি সতর্ক করে দেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারকটির প্রথম দফা ছিল সকল ফ্রন্টে যুদ্ধবন্ধ করা, বিশেষ করে লেবাননে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছিল উভয় পক্ষ। আজেজি এক্সে লেখেন, চুক্তির প্রথম ধারাটি রক্ষা করতে ব্যর্থ হওয়া প্রমাণ করে ইরানি জনগণের আস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় সদিচ্ছা যুক্তরাষ্ট্রের এখনও নেই। এজন্য যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দেন তিনি। সতর্কবার্তায় আজেজি বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। এর প্রথম প্রতিক্রিয়া হবে চুক্তির প্রতিশ্রুতির লঙ্ঘনের বিরুদ্ধে একটি বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক জবাব। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ দেখেছে পুরো বিশ্ব। ইরান যে শুধু কথাতেই বিশ্বাসী নয়, বরং যা বলে তা বাস্তবায়ন করেও দেখায়, সেটা সাম্প্রতিক যুদ্ধে প্রমাণও করে দেখিয়েছে। কাজের চুক্তি হলেও যদি তা ঠিকমতো কার্যকর না হয়, তবে চুক্তিটি আবারও ব্যর্থ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। ইরানে হামলার পূর্বে যুক্তরাষ্ট্র ভেবেছিল খুব সহজেই ইরানকে বাগে আনা যাবে, কিন্তু দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হুঁশ ফিরেছে যে ইরানকে কাবু করা এত সহজ নয়। তাই কোনো উপায় না পেয়ে পিছু হটে আগ্রাসী দেশটি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইরানের দায়দাবি মেনে নিয়েই চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকটিতে মোট ১৪টি দফা অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে প্রথম দফাটি হল লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। কিন্তু লেবাননে এখনও যুদ্ধাবস্থা বজায় রেখেছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল কোনোভাবেই ইরান যুক্তরাষ্ট্র চুক্তিটি মেনে নিতে পারছে না। যুক্তরাষ্ট্রকে কৌশলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় জায়নবাদী রাষ্ট্রটি। দীর্ঘ যুদ্ধের পর যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরানকে হারানো আসলে সম্ভব না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফলে একটি ভঙ্গুর চুক্তি নিয়ে এখনও টালমাটাল অবস্থা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র নিজেও ইরানকে দেয়া তার অঙ্গীকার ভঙ্গ করেছে। আর ইসরায়েল তো নাছোড়বান্দা, সে কোনো নিয়ম নীতিরই তোয়াক্কা করে না। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে এখনও একটা চাপা নাভিশ্বাস রয়ে গেছে। আর এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্টদের হাত রক্তে রঞ্জিত বলে যে সমালোচনা রয়েছে, তা যেন ইরান যুদ্ধের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। ইরানে আগ্রাসন চালিয়ে হাজারো নিরীহ মানুষের জীবন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অমোঘ সত্যটি উচ্চারিত হলো খোদ মার্কিন এক আইন প্রণেতার মুখ থেকে, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টদের হাত রক্তে রঞ্জিত হওয়ার যে সমালোচনা এতদিন বিরাজমান ছিল, তা আবারও প্রমাণিত হলো। ইরানে ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়েও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো একঝাঁক ব্যর্থতা আর ইরানের দায়দাবি মেনে নিয়ে যুদ্ধ শেষ করতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। তবে এত ব্যর্থতার পরও কিছু প্রাপ্তি তো অবশ্যই আছে, তবে তা নিতান্তই মন্দ প্রাপ্তি। আর তা হলো হাজারো নিরীহ মানুষের জীবন হরণ করা।
ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইরানে একের পর এক বোমা ফেলে ইরানের মূল্যবান স্থাপনা ধ্বংসের পাশাপাশি দেশটির হাজার হাজার নিরীহ মানুষকে হত্যাও করেছে মার্কিন জায়নবাদী শক্তি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুধু ইরানে ৩,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, আর লেবাননে এ সংখ্যা ৪,০০০-এর মতো। এবার এ বিষয়টি নিয়েই কথা বললেন খোদ মার্কিন এক আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস ওম্যান ইয়াসামিন আনসারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধকে বিপর্যয়কর আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রীতিমতো শব্দ বোমা ফাটিয়েছেন ইরানি বংশোদ্ভূত এই মার্কিন কংগ্রেস ওম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আনসারি বলেন, ইরানে হাজার হাজার নিরীহ মানুষ অকারণে মারা গেছে। পোস্টে আনসারি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন অযোগ্য, মানসিক বিকারগ্রস্ত, মিথ্যাবাদী ব্যক্তি। ইরান যুদ্ধে কোনো উদ্দেশ্যই অর্জন করতে পারেননি তিনি, উল্টো হাজার হাজার নিরীহ মানুষকে অকারণে হত্যা করেছেন। এ সময় তিনি যুদ্ধ শেষ হচ্ছে বলে আনন্দ প্রকাশ করেন এবং একই সাথে যুদ্ধটিকে একটি বিপর্যয়কর যুদ্ধ বলেও আখ্যা দেন। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট হেরে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবরটি তুলে ধরেছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ একটি চুক্তির মাধ্যমে শেষ হতে চলেছে। সম্প্রতি ইলেকট্রনিকভাবে চুক্তিতে সই করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আর এর পরপরই বিশ্বজুড়ে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা আর সমালোচনা ঢেউ উঠে। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র লজ্জাজনকভাবে হেরে গেছে বলে সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ে। ইরান যুদ্ধ আসলে বিশ্বজুড়ে এক নতুন ইতিহাস রচনা করল। দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে ইরান কিভাবে এই যুদ্ধে জয়ী হলো তা নিয়ে আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক মহলে ব্যাপক গবেষণা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এই যুদ্ধ বিশ্ববাসীর স্মৃতির পাতায় এক গভীর ও বেদনাবিধুর দাগ কেটে দিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা দম্ভ আর ভূরাজনৈতিক জৌলুস টিকিয়ে রাখতে ইরানে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধের এই ভয়াবহতা এবং সাধারণ মানুষের এই অপূরণীয় ক্ষতি ভুলে যেতে বিশ্ববাসীর হয়তো আরও বহু বছর লেগে যাবে। ইউরোপের পর এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে গর্জন তুলল রাশিয়া। তবে কি এবার ন্যাটোকে ব্যবহার করেই রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চলেছে ইউরোপ? ইউরোপ কি এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ বর্তমানে সবচেয়ে বড় সংঘাতের মুখোমুখি। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং সবশেষ ইউক্রেনের যোগদানের আগ্রহের বিষয়টিকে ঘিরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া, যা এখন অবধি চলমান রয়েছে। ইউরোপীয় দেশ, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলোর সামরিক ও রাজনৈতিক সমর্থনের উপর ভর করেই রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধটি চলমান রেখেছে ইউক্রেন। তাই এবার সরাসরি ন্যাটোর বিরুদ্ধেই গর্জন তুলল রাশিয়া। ন্যাটোভুক্ত কোনো দেশ হামলা চালালে এর জবাব চূড়ান্ত ও ধ্বংসাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ খবর। ব্রিফিংয়ে মারিয়া জাখারোভা জোর দিয়ে বলেন, কোনো ন্যাটো রাষ্ট্র যদি রাশিয়ায় আগ্রাসন চালায় তবে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্রের যে কোনো বেপরোয়া পদক্ষেপের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং বিধ্বংসী। জাখারোভা আরও বলেন, পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনী রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে পারবে না। তাদের বোঝা উচিত যে কোনো বেপরোয়া কর্মকাণ্ড ইউরোপকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রশ্ন হলো, ইউরোপ কিংবা ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া কেন হঠাৎ করেই এতটা ক্ষেপে উঠল? বিশ্লেষকরা বলছেন, 1990-এর দশকে ন্যাটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে একটি মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা পূর্ব দিকে আর সম্প্রসারিত হবে না। কিন্তু নিত্য নতুন দেশকে অন্তর্ভুক্ত করা, পূর্ব দিকে সম্প্রসারণ এবং সবশেষ ইউক্রেনকে সদস্য করার প্রচেষ্টাকে রাশিয়া তার অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখে। মস্কো মনে করে ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার সীমান্ত সরাসরি পশ্চিমা ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে, যা তাদের আঞ্চলিক আধিপত্য ও সার্বভৌমত্বকে বিপন্ন করবে। এছাড়াও ইউক্রেনকে অব্যাহত সামরিক ও রাজনৈতিক সহায়তার কারণে ইউরোপ কিংবা ন্যাটোর উপর রাশিয়া এতটা ক্ষেপেছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
বেশ কিছুদিন ধরেই রাশিয়া এবং ইউক্রেন পাল্টাপাল্টি সংঘাতে জড়াচ্ছে। এই পাল্টাপাল্টি সংঘর্ষের মাত্রাও যথেষ্ট পরিমাণে বেড়েছে, যা পুরো ইউরোপ জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। সবশেষ ঘটনা হিসেবে রাশিয়ার মস্কোয় ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন, যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ড্রোন হামলা। এরপর থেকেই রাশিয়া ইউক্রেন ইস্যুকে ঘিরে পুরো ইউরোপ জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।